করব আসসালামু আলাইকুম। আপনাদেরকে সকলকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে এই যে শীতের আমেজ, সেই আমেজ উপভোগ করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। প্রিয় বন্ধুগণ, গত 18 ডিসেম্বর 2024 বুধবার রাত 8:30 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির গুলশান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন, আব্বাস, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমি নিজে, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বিক্রম, অধ্যাপক ডক্টর এস.এম. জাহিদ হোসেন। সভায় মূলত 16 ডিসেম্বর 2024 বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়েও আলোচনা হয়। সবাই মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। 3. সভায় সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত মাননীয় হাইকোর্টের রায়ের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি, যেটা আপনাদের ব্যাখ্যা সালাউদ্দিন সাহেব দেবেন। আমি যেটা আমাদের ক্ষেত্রে আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উক্ত সংশোধনীতে মোট 55টি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় ও তফসিলে ব্যাপক পরিবর্তন সংযোজন ও বিয়োজন করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রধানতম হাতিয়ারে পরিণত করা হয়, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামো এবং বেসিক স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে বেহাত করে দেওয়া হয়। মাননীয় আদালত উন্মুক্ত আদালতের রায়ের ঘোষণার সময় কিছু কিছু বিষয়ে মন্তব্য ও পর্যবেক্ষণ সহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন। কিন্তু রিট আবেদনকারীগণ, সংযুক্ত হওয়া রাজনৈতিক দলসমূহ ও অন্যান্য অংশীজন এবং দেশের আপামর জনসাধারণ আদালতের কাছে আরও বেশি কিছু সিদ্ধান্ত আশা করেছিল। রিট আবেদনকারীগণ পুরো পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিগণ রিটের পক্ষে ইন্টারভেনার হিসাবে যুক্ত হয়েছিলেন। আমরা এই রায়কে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি। আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনীর একমাত্র উপযুক্ত ফোরাম। আদালত মোটা দাগে 6টি বিষয়ে অবৈধ ঘোষণা করেছেন।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক অনুচ্ছেদ 58 ক ও দ্বিতীয় ক পরিচ্ছেদ বিলুপ্তিকে সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। খ 142 অনুচ্ছেদে গণভোটের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন। গ অনুচ্ছেদ 7 ক 7 খ বিলুপ্ত ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে পুনরুল্লেখ করেছেন। সংবিধান একটি পরিবর্তনযোগ্য দলিল বা আইন বা যা একমাত্র নির্বাচিত সংসদের এখতিয়ার। ফ্যাসিবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় 1/3 কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় ঘোষণা করেছিল, যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। গ সংবিধানের 44 অনুচ্ছেদ উচ্চ আদালতে এখতিয়ার অনুচ্ছেদ 102 সংক্রান্ত অধস্তন আদালতে হস্তান্তর করার বিধান বাতিল করা হয়েছে। ম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ 96 বহাল রাখা হয়েছে। অনুচ্ছেদ 18 ক পরিবেশ ও জীব বৈচিত্র্য সংক্রান্ত, অনুচ্ছেদ 23 ক উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি এই অনুচ্ছেদ সমূহ বহাল রাখা হয়েছে। চ পঞ্চদশ সংশোধনীর অন্যান্য সকল বিষয়ে সমূহ পরবর্তী নির্বাচিত সংসদের বিবেচনার জন্য আদালত রায় উল্লেখ করেছেন। সুতরাং সংবিধানের সকল প্রকার সংশোধনী একমাত্র নির্বাচিত সংসদেরই এখতিয়ার ও কর্ম বা তার বিচার বিভাগীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। সভায় অবিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি মত বিনিময় করবে, লিয়াকত কমিটির দায়িত্বপ্রাপ্ত মাননীয় সদস্যদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত হয়। এটাই ছিল। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সংবিধানের ব্যাপারে, তদনী সাহেব উত্তর দেবেন। আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার, তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই, সুতরাং অতি দ্রুত সেটা করা সম্ভব। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সব বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে, একই সঙ্গে জাতিকেও কিছুটা। আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। যৌক্তিক তো মনে হয়নি, জানেন তো আমরা বলেছি যে আমরা হতাশ হয়েছি এটাতে, সেজন্যই তো এটা বলা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো, এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, যেহেতু সংবিধানের ৫৫ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তা আমরা আশা করি সেটা হবে। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে 2014, 18 এবং 2024 যে একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট, যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে কিন্তু সবগুলো অবৈধ সংসদ ছিল। সেটার সময় তো এখনো আছে।
সময় যখন আসবে, যখন আমাদের সেই সুযোগ আসবে তাকে বিচারের আওতায় নিয়ে আসার, তখন নিশ্চয়ই নিয়ে আসা হবে। এই রায় নিয়ে আপনাদের আর কি expectation ছিল? যে কিছু আশা ছিল আসলে? পুরো সংশোধনীটাই বাতিল করা উচিত ছিল? এই আইনে আমরা যেটা মনে করি যে আমরা যে বক্তব্যগুলো দিয়েছিলাম, এটা সারাদিন সাহেব ভালো বলতে পারবেন। আমরা আপনার কতগুলো আমরা যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছিলাম, আমরা আমাদের তরফ থেকে যেটা আমরা আপনার কোর্টকে দিয়েছিলাম, সেখানে আমরা কিছু রেখে, প্রিএম্বলে কিছু রেখে, এবং সেই সঙ্গে আপনার আবার কিছু পরিবর্তন করে আমরা কিছু প্রস্তাব দিয়েছিলাম, সেটা পুরোপুরিভাবে আসেনি। আমরা তো এটা বাতিল চেয়েছি, আমরা ইতিপূর্বে আমরা কিন্তু ইউনিয়ন পরিষদ বাতিল চেয়েছি, আপনাদের মনে থাকার কথা। গতকালকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এই সিটি এবং পৌর কাউন্সিলের অপসারিত দিয়েছে। তারা বলেছে তাদের পুনর্বহালের আহ্বান এটা তাদের 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 বক্তব্য, তারা কি কি দৃষ্টিভঙ্গি কীভাবে বলেছে তারা বলতে পারবে। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে, এবং সেই কারণেই আমরা স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম, এবং যে সবগুলো ভাঙা হয়েছে, কিন্তু আপনার শুধু ইউনিয়ন পরিষদটা করা হয়নি। আমরা সেটারও দাবি জানিয়েছি, ইউনিয়ন পরিষদে অবিলম্বে এটাকে আপনার বাতিল করা হয়েছে। এই নির্বাচন সংস্থানে যখন কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলো বিশেষ করে ছাত্রদের মধ্যে পরস্পর বিরুদ্ধে কুকুর আমরা দেখছি। কেউ বলছে যে আর দুদিন সমাজ আছে, সেটা নিয়ে আবার জাতীয় অনৈক্য তৈরি হচ্ছে কিনা, যখন সবাই কথা বলছে এই জায়গা নিয়ে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমরা মনে করি যে এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা, সময় নির্ধারণ করা যেতে পারে, এবং সেটাই উচিত বলে আমরা মনে করি। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা উনি অসুস্থ হয়ে পড়েছেন, গত পরশু রাত থেকে একটু অসুস্থ হয়ে পড়েছেন, যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এটাকে স্থগিত করা হয়েছে। না না, কোয়েশ্চেন থাকলে জি, আর কোনো প্রশ্ন থাকলে বলেন, উনি উত্তর দেবেন। রিগার্ডিং কনস্টিটিউশন, সেটা হচ্ছে একটা বিষয় তো হ্যাঁ, প্লিজ। সংবিধান সংশোধনে এখন সংসদের কাছেই একটা প্রস্তাব এই রায়ের মধ্যে, সেটা কি আসলে এস্টাবলিশ হলো বা সংবিধান সংশোধনের এখতিয়ার বিচার বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়েছে এই রায়ে, কিন্তু যে সমস্ত বিষয় আদালত অসাংবিধানিক এবং সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই বিষয়গুলো আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং ক্যারেক্টারটা পাল্টে দেওয়া হয়েছিল। সেই জন্য এটা সুপ্রিম কোর্ট অলওয়েজ সংবিধানের ব্যাখ্যা প্রদানকারী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আছে আর কি। অনলি সুপ্রিম কোর্টই যে কোনো অ্যানেক্টমেন্ট পার্লামেন্টে যেটা পাস হয় এবং সংবিধানে যেটা পরিবর্তন হয়, সেটা সাংবিধানিক কিনা সেটা ইন্টারপ্রিট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের। এটা সাংবিধানিক স্বীকৃতি। সেই হিসাবে কোর্ট মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, আমরা করেছিলাম, সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এই বেসিক স্ট্রাকচার অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই জন্য এটাকে বেসিক স্ট্রাকচার ঘোষণা দিয়ে এটাকে পুনর্বহালের কথা বলা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল করা হয়েছে। বাকি যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 96 আর্টিকেল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ইন্ট্রোডাকশনটা হয়েছিল 5th অ্যামেন্ডমেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে, সেইটাকে বিচার বিভাগের একটা রক্ষা কবচ হিসাবে দেখা হয়। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা 16th অ্যামেন্ডমেন্ট কর্তৃক পরিবর্তন করে এটা অনেকটা সাবজেক্ট করা হয়েছিল সংসদে, সেটা আলাদা রিটের মধ্যে সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাট এইখানে 15th অ্যামেন্ডমেন্টে এটা অন্তর্ভুক্ত ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুতরাং এটাকে বাতিল করাতে যাবে না, এটাকে পুনর্বহাল করতে হবে, সেই জন্য এটা বহাল করা হয়েছে। আর দুইটা প্রভিশন যেগুলো নিরীহ প্রভিশন, যেটা প্রকৃতি সংরক্ষণ এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর
কালচারাল হেরিটেজ সংরক্ষণ এগুলো প্রভাব করা হয়েছে। বাট যে 6টা বিষয় অ্যাড্রেস করা হয়েছে, যেমন আমি বললাম তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত, আর রেফারেন্ডাম সংক্রান্ত যে বিষয়টা গণভোট, যেটা আর্টিকেল 142-তে উল্লেখ করা ছিল, যে সংবিধানের আর্টিকেল 8 যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এবং আর্টিকেল 48, 56 এবং 142 ইটসেলফ, এই ধারাগুলোতে কোনো পরিবর্তন আসলে সংবিধানে বলা আছে রেফারেন্ডাম থাকবে। তো সেই বিধানটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেটাকে পুনর্বহাল করা হয়েছে। এটাও একটা বেসিক স্ট্রাকচার। আর অন্যান্য বিষয় যেগুলো 7A and B, যে সংবিধানের 1/3 প্রস্তাবনা এবং কিছু তফসিল যেগুলো আওয়ামী লীগ তার রাজনৈতিক খাতের হিসেবে সংযুক্ত করেছিল, পরিবর্তন করেছিল, এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা অপরিবর্তনীয়। তো ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের ক্ষমতা এখানে খর্ব করা হয়, এবং সংবিধান এমন কোনো দলিল নয় যে সেটা পরিবর্তন করা যাবে না। সুতরাং এটাকে অবৈধ ঘোষণা করে এগুলো বিলুপ্ত করা হয়েছে। 7A and B এবং 7A কে বলা হয়েছে যে আর্টিকেল 7 সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন ডিক্লেয়ার্ড, সেইটাকে বহাল রাখা হয়েছে। তো এই বিষয়গুলো আদালত সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় রায়ের মাধ্যমে এগুলো অবৈধ ঘোষণা করা হয়। আর যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাস হয়, সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে, সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন। সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদের এই কর্ম যাবতীয় সংশোধনে বিবেচনা করা। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এভাবে আপনার প্রশ্নের উত্তরে, যে এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। ধন্যবাদ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। জি জি, হ্যাঁ নিশ্চয়ই। না, আমার তো মনে হয় এটা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। রাজনৈতিক দলগুলো তো আছে, সব রাজনৈতিক দল আছে, এবং রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করে তারা নির্বাচন করবে। এখানে বড় দল ছোট দল নিয়ে তো কোনো কথা নেই। এখানে গণতন্ত্রের মধ্যে একটা নির্বাচন যখন হয় তখন সব দলই নির্বাচনে অংশগ্রহণ করে যারা করেন, এবং সেখানে নির্ভর করে যে যেভাবে আসবে। তো বড় দল থাকলে ছোট দল থাকবে না, বা ছোট দল থাকলে বড় দল সমস্যা হবে, এই ধরনের কোনো বিষয় তো নাই। ঘোষণা জি, তাদের প্রস্তুতির বিষয়টা কোনো দলের প্রস্তুতির বিষয়টা নয়। এখন তো ইটস এনাফ টাইম। দল নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সরকার সময় বলে দেবে যে এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। এর মধ্যে আর সমস্ত দল তো, রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের জন্য সবসময় তৈরি থাকতে কারো প্রস্তুতির উপর তো নির্বাচন নির্ভর করে না। আমরা যে প্রস্তুত না থাকি নির্বাচন কি অপেক্ষা করে আমাদের জন্য? অবশ্যই হবে। সুতরাং এটা আপনার নির্বাচন ঘোষণা হলে আরো অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে তো সব রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।